সূর্যোদয়ের সাথে সাথেই চৌধুরী ভিলায় এক চিলতে নতুন প্রাণের সঞ্চার হলো। দীর্ঘ প্রতীক্ষার পর আজ ইনায়ের স্কুলের প্রথম দিন। ইনায়া তার সাদা স্কুল ইউনিফর্মে নিজেকে আয়নার সামনে দেখে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। তার নিষ্পাপ মুখে আজ অনেক দিন পর একরাশ সতেজ হাসি। সে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতেই দেখলো আশিক সোফায় বসে কফিতে চুমুক দিচ্ছে। বোনকে পুরনো রূপে দেখে আশিকের চোখে এক অজানা তৃপ্তি ঝিলিক দিয়ে উঠল। গাড়িতে বসে ইনায়া জানালার ওপারে ছুটে চলা শহরটাকে দেখছিল। তার মনে হচ্ছিল সে যেন এক দীর্ঘ দুঃস্বপ্ন কাটিয়ে আবার রক্তমাংস পৃথিবীতে ফিরে এসেছে। স্কুলের গেটের সামনে গাড়ি থামাতেই ইনায়া নামতে গিয়ে থমকেও দাঁড়ালো। হঠাৎ কী ভেবে সে আবারও গাড়ির ভিতরে ঢুকে আশিককে শক্ত করে জড়িয়ে ধরল। আশিক মৃদু হেসে ওর মাথায় হাত বুলিয়ে বলল, কি হলো আমার পুচকি বোনটা, এত ইমোশনাল হয়ে পড়লি যে? ইনায়া ধরা গলায় বলল, থ্যাঙ্কস ভাইয়া সব কিছুর জন্য। আশিক ওর কথা শেষ করতে দিল না। মার খাবি কিন্তু ইনু, আমি তোর ভাই, পর কেউ নয় যে থ্যাঙ্কস বলতে হবে। তুই এখনো এত বড় হোসনি যে আমাকে ধন্যবাদ দিবি। যা এবার স্কুলের ভেতরে যা। ইনায়া হাসি মুখে চলে যাচ্ছিল, কিন্তু আবারও ফিরে এসে জিজ্ঞাসা করলো, তুমি কোথাও যাচ্ছ ভাইয়া? আশিক বলল, তোর প্রিন্সিপালের সাথে কথা বলতে হবে। পুরনো সব ডকুমেন্ট ঠিকঠাক করে আমি অফিসে যাব। তুই সাবধানে থাকিস। স্কুলের ক্লাসরুমে পা রাখতেই ইনায়া এক অদ্ভুত শিহরণ অনুভব করলো। সহপাঠীরা কেউ ফিসফিস করেছে, কেউ অবিশ্বাসের দৃষ্টিতে তাকাচ্ছে, কিন্তু ইনায়ার নজর খুঁজছিল একজনকে, আলিনা। ইনায়া সেই সামনের বেঞ্চে বসতে যাবে, অমনি আলিনা এক ঝটকায় ওর হাত ধরে নিজের পাশে টেনে নিল। ইনায়া, তুই তুই সত্যি ফিরে এসেছিস? অ্যালিনা অস্ফুট স্বরে বলল। ওর চোখে তখন জল টলমল করছে। কত চেষ্টা করেছি তোর সাথে কন্ট্যাক্ট করার, চৌধুরীর বাড়ির কেউ তোর নাম শুনলেও খেকি আসতো। কোথায় ছিলি তুই? ইনায়া আলিনাকে শক্ত করে জড়িয়ে ধরল। এই আলিঙ্গন যেন হাজার বছরের ক্লান্তি মিশেছিল। সে মৃদু স্বরে বলল, ক্লাস শেষ হোক সব বলবো, এখন শুধু তোর পাশে থাকতে দে। অন্যদিকে আশিক যখন সিআইডি অফিসারের প্রধান ফটকে পৌঁছালো, তার কপাল কুঁচকে উঠল। অফিসের সামনে দামি কালো গাড়ির বহর আর একদল কালো পোশাকধারী বডিগার্ড। মনে হচ্ছে কোনো ভিআইপি মেহমান এসেছে। আশিক গটগট করে ভেতরে ঢুকে সরাসরি তার সিনিয়র অফিসারের কেবিনে গেল, কিন্তু দরজা ঠেলতেই তার রক্ত হিম হয়ে গেল। দেখলো জায়ান ইভান সিঙ্গানিয়া রাজকীয় ভঙ্গিতে সোফায় বসে পা দুলিয়ে কফি খাচ্ছে। আশিকের সকালের সেই মিষ্টি মেজাজ নিমিষেই আগ্নেয়গিরিতে পরিণত হলো। সে এক সেকেন্ড দেরি না করে কোমরের হেলিস্টোর থেকে গান বের করে জায়ানের কপাল বরাবর তাক করলো। জায়ান বাঁকা হাসি দিয়ে কফির কাপে চুমুক দিল। সিনিয়র অফিসার আতকে উঠে আশিকের হাত থেকে বন্দুকটা কেড়ে নিলেন। আর ইউ ম্যাড আশিক, কি করছো তুমি? আশিক গর্জিয়ে উঠল, আপনারা কি পাগল হয়ে গেছেন স্যার? একটা দাগি মাফিয়াকে আমাদের অফিসে ঢোকার পারমিশন কে দিয়েছে? সিনিয়র গম্ভীর গলায় ধমক দিলেন। আশিক, মুখ সামনে কথা বলো। উনি এ শহরের সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ী। সম্মানের সাথে কথা বলো ওনার সাথে। জায়ান এবার ধীর পায়ে উঠে দাঁড়ালো। তার চোখের সেই পৈশাসিক তৃপ্তি আশিককে জ্বালিয়ে দিচ্ছিল। জায়ান বিদ্রুপের সুরে বলল, আরে আশিক, তুমি কথায় কথায় এত রেগে যাও কেন বলো তো? আমার আদরের হবু সম্বন্ধীর এত রাগ কি মানায়? আশিক জায়ানের শার্টের কলার ধরতে যেতেই সিনিয়র তাকে আটকে দিয়ে কড়া করে বললেন, কন্ট্রোল অফিসার আশিক, আর একটা শব্দ বললে আমি আপনাকে সাসপেন্ড করতে বাধ্য হব। আশিক দাঁতে দাঁত চেপে জায়ানের দিকে তাকিয়ে রইল। জায়ান তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোমাদের অফিসে এসেছি কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তবে মনে রেখো আশিক, ইনায়া যে স্কুলটার আজ গিয়েছে সেটার ফান্ডিং সিঙ্গানিয়া গ্রুপ থেকে হয়। নজর রেখো তোমার আদরের বোনটার ওপর। জায়ান এক বিজয়ের হাসি দিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। বিকেলে স্কুলের সামনে একটা নিরিবিলি জায়গায় ইনায়া আর এলিনা বসে আছে। ইনায়া তার জীবনের গত কয়েক মাসের বিভীষিকা খুলে বলল এলিনাকে। সব শুনে এলিনা যেন আকাশ থেকে পড়ল। তুই একটা মাফিয়ার সন্তানের মা হতে চলেছিলি, আর সেই লোকটা তোর সাথে। আলিনা কথা শেষ করতে পারল না। ইনায়ার নির্লিপ্ত চোখের দিকে তাকিয়ে সে সব বুঝে নিল। আলিনা ইনায়ার হাত ধরে বলল, ডোন্ট ওয়ারি, মানুষের একটা অতীত থাকেই, কিন্তু চৌধুরী বাড়ির লোকগুলো এমন কেন? তোর নিজের বাবা মা হয়েও তোকে এভাবে বের করে দিল। ইনায়া এক ফালি তাচ্ছিল্যের হাসি হাসলো। পরিবার হলে তো চিন্তা করতো, ওরা আমার আসল পরিবারই না। উনি আমার বাবার দ্বিতীয় স্ত্রী, আর আয়ান ঈশানী আমার সৎ ভাই বোন। কথাটা অনেক কষ্ট নিয়ে বলল ইনায়া। আলিনা অবিশ্বাসে থমকে গেল। তোর জীবনে এত কিছু হয়ে গেল আর তুই একবারও আমাকে বলিসনি? ইনায়া দীর্ঘশ্বাস ফেলে বলল,
আমি ওই জানোয়ারটার হাত থেকে যে কিভাবে এসেছি তা শুধু আমি জানি। ভাইয়া ফিরে না এলে হয়তো আমি মরেই যেতাম। যাওয়ার সময় ইনায়া আলিনাকে নিজের নতুন ম্যানশনের ঠিকানা দিয়ে দিল। ইনায়া যখন গাড়িতে উঠল তখন তার মনে এক অদ্ভুত শঙ্কা হচ্ছিল। সে গাড়িতে উঠে সিটে গা এলিয়ে দিয়ে চোখ বুজলো, ভাবলো হয়তো জীবনের কালো মেঘগুলো এবার সত্যি কেটে যাচ্ছে। হঠাৎ করে ড্রাইভার সজোরে ব্রেক কষলো। ইনায়া সামনের সিটে ধাক্কা খেয়ে টাল সামলালো। বিরক্ত নিয়ে চোখ মেলে বলল, কি হয়েছে, এমনভাবে ব্রেক কষলেন কেন? কাঁচামচু হয়ে বলল, ম্যাম স্যার আপনার জন্য অপেক্ষা করছেন। ইনায়া ভ্রু কুচকালো। আশিক ভাইয়া কি অফিস থেকে এখনো চলে এসেছে? সে কৌতূহল নিয়ে গাড়ি থেকে নামলো। সামনে একটি বিশাল কুচকুচে কালো মার্সিডিজ গাড়ি আছে। ইনায়া ভাবলো হয়তো আশিকই হবে, কিন্তু গাড়ির ভেতর থেকে যে মানুষটা ধীর পায়ে বেরিয়ে এলো তাকে দেখে ইনায়ার পায়ের তলার মাটি সরে গেল। রোদ চশমা চোখে, হাতে দামি ঘড়ি আর পরনে নিখুঁত ব্ল্যাক স্যুট, জায়ান ইভান সিঙ্গানিয়া। তাকে দেখে ইনায়ার মনে হলো সাক্ষাৎ কোনো বিভীষিকা তার সামনে এসে দাঁড়িয়েছে। সে ভয়ে দু পা পিছিয়ে গেল। জায়ান স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এই প্রথম সে ইনায়াকে স্কুলের ইউনিফর্মে দেখছে। মেয়েটাকে বড্ড বেশি নিষ্পাপ আর মায়াবী লাগছে। জায়ান ধীর পায়ে এগিয়ে এলো। ইনায়া মাথা নিচু করে থরথর করে কাঁপছে। জায়ান ওর সামনে এসে পকেটে হাত গুজে দাঁড়ালো। ওর কম্পন দেখে জায়ান সামান্য ঝুঁকে এসে শীতল গলায় জিজ্ঞাসা করলো, কাঁপছো কেন? এখনও তো কিছু করলামই না। আমি কি তোমাকে মেরেছি? ইনায়া পাথরের মতো দাঁড়িয়ে রইল। জায়ান আবারও ধমকের সুরে বলল, কি হলো বলো, আমি বকেছি তোমাকে? ইনায়া ভয়ার্ত চোখে মাথা নেড়ে না বলল। জায়ান এবার কিছুটা বিরক্ত হয়ে বলল, তাহলে আমি কি কোনো ভূত নাকি জিন যে আমাকে দেখে এভাবে কাঁপতে হবে? ইনায়া বিড়বিড় করে নিচু সুরে বলল, ভূত জিনের চেয়েও কম কি আপনি, একদম ড্রাকুলা একটা। জায়ান তীক্ষ্ণ নজরে তাকিয়ে ভ্রু নাচালো। কি বললে তুমি? ইনায়া তড়িঘড়ি করে মাথা নেড়ে বলল, না না কিছু না। জায়ান গাড়ির গায়ে হেলান দিয়ে কিছুক্ষণ নীরবে ইনায়ার অসহায় মুখটা পর্যবেক্ষণ করলো। তারপর গম্ভীর গলায় বলল, শোনো হার্টবিট, আমি বিশেষ কিছু কাজে শহরের বাইরে যাচ্ছি কয়েকদিনের জন্য। এই কয়দিন নিজের খেয়াল রেখো। শুনেই ইনায়ের মনে খুশির ঝিলে খেলে গেল। মনে মনে ভাবলো, যা কয়েকদিন অন্তত শান্তিতে নিঃশ্বাস দেওয়া যাবে। তার মুখের এই সূক্ষ্ম পরিবর্তন জায়ানের চোখ এড়ালো না। সে ঠোঁট বাঁকিয়ে হাসলো। এত খুশি হওয়ার দরকার নেই। কাজ শেষ করে যত দ্রুত সম্ভব তোমার কাছে ফিরে আসব। তবে এবার ফিরে এসে তোমাকে স্রেফ তুলে আনবো না, একদম লিগালি নিজের করে নিয়ে যাব, বিয়ে করব। ইনার বুকের ভেতরটা থক করে উঠল। সে সাহস সঞ্চয় করে তোতলাতে তোতলাতে বলল, আপনি আপনি বিয়ে করব না এই বিয়ে। জায়ান রাগ করলো না, বরং এক রহস্যময় হাসি দিয়ে বলল, সেটা আমার চোখের দিকে তাকিয়ে বলো তো। অত বড় কথা বলছো অথচ ভয়ে আমার দিকে তাকাতে পারছো না। তুমি চাও বা না চাও, সিঙ্গানিয়া তোমাকে নিজের করেই ছাড়বে। ইনায়া বিরক্তি আর ভয় নিয়ে সেখান থেকে চলে যেতে চাইল, কিন্তু জায়ান এক ঝটকায় ওর কবজি ধরে নিয়ে নিজের কাছে টেনে নিল। আমাকে না বলে কোথায় যাচ্ছ? ভাইয়া দেরি হলে বকবে। ইনায়া আমতা আমতা করে বলল, তোমার ভাই ব্যস্ত আছে, এখন বলো তোমাকে কি বোবা জিনে ধরছে? সারাক্ষণ এমন চুপ করে থাকো কেন? ইনায়া তাকাতে গিয়েও থেমে গেল। ইনায়ের মনে হলো জায়ান চোখ দুটো যেন মৃত্যুর কোনো গভীর ফাঁদ। সে মনে মনে বিড়বিড় করলো, আমাকে না ধরে ওই বোবাজিনটাকে আপনাকে ধরলেই তো পারতো, ড্রাকুলা আঙ্কেল। জায়ান এবার সত্যি চমকে উঠল। আবার ড্রাকুলা আঙ্কেল বলবে? আমার হাতের তালুর সমানও নও তুমি, অথচ মুখে মুখে এত কথা আসে কোথা থেকে তোমার? ইনায়া এবার কিছুটা পাকনামি করে বলল, আল্লাহ আমাকে মুখ দিয়েছে কথা বলার জন্য, আমি তো কথা বলবোই। জায়ান হঠাৎ করে ঠোঁটের উপর হাত চেপে ধরল। সুত পুচকি মেয়ে, ড্রাকুলা আঙ্কেল বলা হচ্ছে তাই না? তুমি জানো তো ড্রাকুলার রক্ত খায়? আমি কিন্তু ড্রাকুলার চেয়েও ভয়ঙ্কর কিছু করতে পারি। রক্তের সাথে তোমার অনেক কিছু শুষে নিতে জানি। ওর কথার গভীরতায় ইনিয়ার গাল দুটো লজ্জায় লাল হয়ে গেল। সে ছটফট করে বলল, আমি বাড়ি যাব, ছাড়ুন আমাকে। শাট আপ ইনায়া, তুমি কি 5 বছরের বাচ্চা যে তোমাকে চকলেট দেখিয়ে কিডন্যাপ করে নিয়ে যাব? স্থির হয়ে দাঁড়ালো ইনায়া। জায়ানের ধমকে ইনায়া শান্ত হলো। জায়ান নিজেই গাড়ির দরজা খুলে ওকে ভিতরে বসিয়ে দিল। গাড়িতে বসানোর পর জায়ান যখন ইনায়ার দিকে ঝুঁকে গেল, ইনায়ার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো। জায়ান ইনায়ের ঠোঁটের খুব কাছাকাছি মুখ নিয়ে গেল। হঠাৎ দেখলো ড্রাইভার আয়নার দিকে তাকিয়ে তাদের দিকে তাকাচ্ছে। জায়ান এক পলক চালকের দিকে এমন অগ্নিদৃষ্টিতে তাকালো যে বেচারা তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিয়ে অন্যদিকে ফিরে তাকালো। সুযোগ বুঝে জায়ান ইনায়ের কাঁপতে থাকা ঠোঁটে খুব নরম আর সংক্ষিপ্ত একটা পরশ এঁকে দিল।
জায়ান ইনায়াকে লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। জায়ান ওর কানের কাছে ফিসফিস করে বলল, অপেক্ষা করো জান, ফিরে এসে আমি আমার ডার্ক রুটসকে আমি চিরতরে বন্দি করব। এখন যাও, সাবধানে থেকো। জায়ান সরে দাঁড়িয়ে গাড়ির দরজা লাগিয়ে দিল। ইনায়ের মনে হলো তার পুরো শরীরে বিদ্যুৎ খেলে গেছে। গাড়ি চলতে শুরু করলো। তার ঠোঁটে জায়ানের সে স্পর্শ আর কানে তার গম্ভীর কণ্ঠস্বর তখনও অনুরণিত হচ্ছিল। গাড়ি যখন বাড়ির আঙিনায় থামলো, দেখলো আশিক আগে থেকে অস্থিরভাবে পায়চারি করছে। ইনায়া গাড়ি থেকে নামার আগে আশিক দ্রুত পায়ে এগিয়ে এলো। ওর চোখ মুখে এক অদ্ভুত চাঞ্চল্য। সে ইনায়ার হাত ধরে প্রায় টেনে ভেতরে নিয়ে যেতে যেতে বলল, ইনো, একদম দেরি করিস না, দ্রুত গুছিয়ে নে, আমাদের এখনই বের হতে হবে। ইনায়া অবাক হয়ে বলল, কোথায় যাব ভাইয়া? আমি তো মাত্র স্কুল থেকে ফিরলাম। আশিক ইনায়ার কাঁধে হাত রেখে ওর চোখের দিকে তাকিয়ে আবেগে গলায় পড়ল, ইনু, তুই মাম্মার সাথে দেখা করতে চাস না? আমাদের এখনই যেতে হবে। মাম্মা শব্দটা ইনায়ের কানেও অমৃতের মতো শোনালো। এত বছর জমানো হাহাকার, একাকিত্ব আর অভিমান যেন এক নিমেষেই ধুয়ে গেল। সে আর কোনো প্রশ্ন করল না। দ্রুত নিজের প্রয়োজনীয় জিনিসপত্র একটা ছোট ব্যাগে গুজিয়ে নিল। তার মনে হচ্ছিল এই যাত্রায় হয়তো তাকে জায়ানের ওই মরণেশা থেকে মুক্তি দেবে। ঘণ্টা তিনেকের দীর্ঘ পথ পাড়ি দিয়ে আশিকের গাড়ি এসে থামলো শহর থেকে বহু দূরে, পাহাড় ঘেরা এক নির্জন রিসোর্টে। পাইন গাছের সারি আর কুয়াশাচ্ছন্ন উপত্যকার মাঝে এই রিসোর্টের যেন এক লুকানো স্বর্গ। তারা চেক ইন করে দ্রুত পায়ে উপরতলার ডিলাক্স রুমে চলে গেল। ইনায়া জানালার পর্দা সরিয়ে বাইরের দৃশ্য দেখছিল। পাহাড়ি বাতাসের ঝাপটা ওর মুখে এসে লাগছে। সে ঘুরে দাঁড়িয়ে আশিককে জিজ্ঞাসা করলো, ভাইয়া, আমরা হঠাৎ এই জনমানবহীন রিসোর্টে কেন এলাম? মাম্মা কি এখানে আসবে? আশিক জানালার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তার চোয়াল শক্ত। সে ধীর পায়ে বোনের সামনে এসে দাঁড়ালো। ইনু, মামার জন্য আমরা এখানে এসেছি। তোকে অনেক কিছু বলা বাকি, তবে এখন শুধু এইটুকুই জান যে এখানে আমরা কদিন সম্পূর্ণ নিরাপদ। মামার সাথে তোকে দেখা করাবো, কথা দিলাম। আমার আবার আগের মতো একটা পরিবার হয়ে থাকবো। ইনায়া খুশিতে আশিককে জাপটে ধরল। শৈশবে সে হারানো মায়ের আঁচল খুঁজে পাওয়ার আশায় তার চোখের কোণে জল চিকচিক করে উঠল। অন্যদিকে শহর থেকে কয়েকশো মাইল দূরে নিজের ব্যক্তিগত টিলায় পৌঁছেতে যান। এখানে আসার উদ্দেশ্য ছিল আন্ডারওয়ার্ল্ডের এক বিশাল ডিল ফাইনাল করা। কিন্তু জায়ানের শরীরটা এখানে থাকলেও মন পড়ে আছে সেই কিশোরীর কাছে, যার ঠোঁটের স্বাদ এখনও তার ঠোঁটে লেগে আছে। কাজ ছেড়ে জায়ান যখন ভিলার বারান্দায় এসে দাঁড়ালো, তার অস্থিরতা চরমে উঠল। সে দ্রুত ফোন বের করে জ্যাককে কল করলো। জ্যাক ফোন রিসিভ করতে জায়ান কোনো ভূমিকা ছাড়াই জিজ্ঞাসা করলো, ইনায়া ঠিক আছে? ওপাশ থেকে জ্যাক শব্দ করে হেসে উঠল, বারে বা, জায়ান সিংহানিয়া, তুই কি সত্যি বদলে গেলি? গন্তব্যে পৌঁছাতে না পৌঁছতে নিজের ওই পুচকিমের খবর নিচ্ছিস? ইস, মাফিয়া কিং এর এই দশা দেখলে লোকে হাসবে রে। জায়ান দাঁতে দাঁত চেপে বললো, ফালতু কথা রাখ জ্যাক, যা জিজ্ঞাসা করছি তার উত্তর দে। জ্যাক এবার সিরিয়াস হয়ে বলল, ও ঠিক আছে, তবে একটা আপডেট আছে। ওর ওই সিএডি ভাই ওকে নিয়ে শহরের বাইরে কোথাও চলে গেছে। ওরা এখন ম্যানশনে নেই। খবরটা শোনা মাত্র জায়ান থমকে দাঁড়ালো। শহরের বাইরে মানে? কোথায় গেছে ওরা? জ্যাক শান্ত স্বরে বলল, আমি লোক লাগিয়েছি, ওরা শহরের বাইরে এক পাহাড়ের রিসোর্টে উঠেছে। মনে হচ্ছে কদিন ওখানেই থাকবে। তুই দুশ্চিন্তা করিস না, আমার লোক নজরে রাখছে। জায়ান ফোনটা কেটে দিয়ে আকাশের দিকে তাকালো। সে নিজের বুকের উপর হাত রাখলো, বিড়বিড় করে বলল, মেয়েটা এক জায়গায় স্থির থাকতে পারে না। নির্ঘাত ও আমাকে হার্ট অ্যাটাক করিয়ে মারবে। নিস্তব্ধ পাহাড়ি রিসোর্ট, ঘড়ির কাঁটায় তখন রাত 2:30। পাহাড়ের গা বেয়ে কুয়াশার চাদর নিচে নেমে আসছে, আর দূরে কোথাও কোনো বুনো জানোয়ার ডাকে নিস্তব্ধতা আরও ঘনীভূত করছে। চারপাশ যখন ঘুমের কোলে ঢলে পড়েছে, তখন কয়েকশো মাইল দূরে জায়ান সিংহানিয়া ব্যক্তিগত ভিলায় ড্রয়িং রুমে চলছে এক প্রলয়ঙ্করী অস্থিরতা। জায়ানের চোখের আগুন যেন সেই অন্ধকারকে ছিঁড়ে ফেলছে। গত কয়েক ঘন্টার সে ইনায়াকে প্রায় 200 বার কল করেছে, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া শব্দ নেই। জায়ানের পরনের শার্টের ওপরের দুটো বোতাম খোলা, হাত গোটানো। সে উন্মাদের মতো পায়চারি করছে আর বারবার ফোনের স্ক্রিনের দিকে তাকাচ্ছে। এক একটা সেকেন্ড যেন তার কাছে এক একটা যুগের মতো মনে হচ্ছে। রাগের মাথায় সে ফোনটা বিছানায় আছাড় দিয়ে ছুঁড়ে মারল। খাটের কোণায় বসে দু হাতে নিজের চুল মুঠো করে ধরল জায়ান। তার চোয়া শক্ত হয়ে ফুলে উঠেছে। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলতে লাগলো, কেন ফোন ধরছে না মেয়েটা? আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে? একবার আমার সামনে আসতে দাও, বুঝিয়ে দেব জায়ান সিংহানিয়ার কল ইগনোর করার পরিণতি কী। অন্যদিকে পাহাড়ি রিসোর্টের সেই নিঝুম ঘরে ইনায়া গভীর ঘুমে আচ্ছন্ন।
অনেকদিন পর জায়ানের সেই তীক্ষ্ণ নজরে আড়ালে এসে তার শরীর যেন এক অদ্ভুত ক্লান্তি নেমে এসেছে। ফোনটা বালিশের পাশেই ভাইব্রেশন মোডে রাখা, যা অবিরাম কেঁপে কেঁপে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। কিন্তু ইনার ঘুম আজ বড্ড গভীর। হঠাৎ করে ওর গালটা শুকিয়ে কাঠ হয়ে গেল। ঘুমের ঘোরের অস্বস্তি অনুভব করে সে ধড়ফড় করে উঠে বলল। পাশের টেবিল থেকে এক গ্লাস জল নিয়ে এক চুমুকে খেয়ে নিল। আবার যখন শুতে যাবে তখনই তার নজর পড়ল ফোনের স্ক্রিনে। অন্ধকার ফোনের নীল আলোটা ওর মুখে এসে পড়ল। মিস কলের সংখ্যা দেখে এনার কপাল চিন্তার ভাঁজ পড়ল। বুকের ভিতরটা ধাপ করে উঠল। এত কল, নিশ্চয়ই ওই ড্রাইকুলা লোকটা মাঝরাতে এতবার কেন কল করেছে? আবার কোনো বিপদ হলো না তো? সে যখন ভাবছিল কল ব্যাক করবে কিনা, ঠিক তখনই ফোনটা আবার কেঁপে উঠল। স্ক্রিনে সেই চেনা অপরিচিত নাম্বার। ইনার হাত কাঁপতে শুরু করলো। সে কয়েক সেকেন্ড দ্বিধাগ্রস্ত হয়ে থাকার পর ফোনটা রিসিভ করে কানের কাছে নিল। রিসিভ করার পর সাথে সাথেই ওপাশ থেকে সিংহের গর্জনের মতো জায়ানের কণ্ঠস্বর ভেসে এলো। এতক্ষণ কোথায় বিজি ছিলে তুমি, যে কারণে আমার ফোন ধরার সময় পাওনি? কতবার কল করেছি আমি জানো? জায়ান সিংহানিয়ার কলের কি তোমার কাছে কোনো মূল্য নেই? ইনায়া ভয়ে বিছানার চাদরটা মুঠো করে ধরলো। ওর মুখ দিয়ে কথা সরছে না। জায়ান ওপাশ থেকে আবারও চিৎকার করে উঠল, কি হলো? আল্লাহ কি তোমার জবান বন্ধ করে দিয়েছে? উত্তর দিচ্ছ না কেন? ইনায়া খুব কষ্টে শুকনো ঢোক গিলে অত্যন্ত নরম এবং কম্পিত কণ্ঠে বলল, আপনি আপনি যখন এইভাবে চিৎকার করে কথা বলেন তখন আমার খুব ভয় লাগে। ইনায়া সেই ভীরু আর করুণ কণ্ঠস্বর শোনা মাত্রই জায়ানের রাগের পাহাড় যেন মুহূর্তেই গলে জল হয়ে গেল। ওপাশে নিস্তব্ধতা বলে দিচ্ছিল জায়ান শান্ত হওয়ার চেষ্টা করছে। সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে কিছুটা নিচু গলায় বলল, কোথায় ছিল এতক্ষণ? ফোন কেন ধরনি? আমি ঘুমিয়েছিলাম, ভাইব্রেশন করা ছিল, বুঝতে পারিনি। ইনায়া প্রায় ফিসফিস করে বলল কথাটা। জায়ান ঘড়ির দিকে তাকালো। সত্যি অনেক রাত হয়েছে। তার মনটা কিছুটা নরম হলো, কিন্তু শাসনের সুরটা গেল না। সে গম্ভীর গলায় বলল, আজকের পর থেকে তোমার মোবাইলটা আর কখনো সাইলেন্ট আর ভাইব্রেশন করে মোডে রাখবে না। রিংটোন বা ফুল ভলিউমে দিয়ে রাখবে, যাতে আমার কল আসা মাত্রই তুমি জেগে ওঠো, বুঝছো? ইনায়া অস্ফুট স্বরে বলল, শহর ছেড়ে হুট করে পাহাড়ি রিসোর্টে কেন গেলে? জায়ানের প্রশ্নে ইনায়া অবাক হয়ে গেল। এই লোকটা কি কোনো জাদু জানে? সে কিভাবে জানলো? ইনায়া নিজেকে সামলে নিয়ে বলল, ভাইয়া কি কাজের জন্য নিয়ে এসেছে। জায়ান কিছুটা সময় করে চুপ করে অদ্ভুত এক মায়াবী গলায় বলল, তুমি কি জানো ইনায়া, তোমাকে না দেখে আমার এই কয়েক ঘন্টা কেমন কেটেছে? আমার মনে হচ্ছিল আমি এক কোনো অন্ধকার গুহায় বন্দি হয়ে আছি। তুমি ওই পাহাড়ে গিয়ে শান্তিতে আছো, আর এখানে আমি প্রতিটা মুহূর্ত ছটফট করছি। যা ইনায়া কোনো উত্তর দিল না। তার মনে এক বিচিত্র অনুভূতির সৃষ্টি হলো। এই লোকটা কি সত্যি তাকে ভালোবাসে, নাকি এটা কেবল এক ভয়াবহ অধিকারবোধ? জায়ান আবার বলল, সেখানে কতদিন থাকবে? জানি না, ভাইয়া বলেনি। ইনায়া উত্তর দিল। জায়ান এবার কিছুটা ভারী গলায় বলল, ভালোভাবে থেকো। চলমান তো আপনাদের কাছে গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে, ঠিক আছে? ধন্যবাদ, আল্লাহ হাফিজ।